স্বাগত টি-20 বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভালে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবারের আজকের আয়োজন। আপনাদের সাথে আছি খালিদ জামিল। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর মহারণ শুরু হয়ে গেছে। সাউথ আফ্রিকার সাথে যুক্তরাষ্ট্রের ম্যাচটা মাঠে গড়িয়েছে এরই মধ্যে। এদিকে বৃহস্পতিবার ভারত আফগানিস্তান বিগ ম্যাচ। অবশ্য সুপার 8-এ লড়া মানে প্রত্যেকটা ম্যাচই বড় ম্যাচ। বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচটাও হতে পারে জমে ক্ষীর। বিশ্বকাপের এমন সব মার্কাটারি ম্যাচের অ্যানালাইসিস এবং পরবর্তী ম্যাচগুলোর প্রেডিকশন নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আফগান স্পিনের বিপক্ষে ভারতের হেভিওয়েট ব্যাটিং এর লড়াই। কে করবে বার্বাডোসে বাজিমাত? কোহলির ফর্ম নিয়ে খানিকটা দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া। উঠতে থাকা আফগানদের মাটিতে নামিয়ে এনেছে ক্যারিবিয়ানরা। সুপার 8-এর চ্যালেঞ্জে বৃহস্পতিবার রাত 8:30টায় লড়বে ভারত আর আফগানিস্তান। সাইফুল রূপঙ্কের রিপোর্ট। আইসিসি কার সবার নাকি শুধুই টিম ইন্ডিয়ার? মাঠের খেলায় কিংবা টুর্নামেন্টের বাইলজে ভারতীয়দের জন্য আইসিসির স্বজনপ্রীতি দিবালোকের মতোই স্পষ্ট। নানা সময় আম্পায়ারদের থেকেও সুবিধা পেয়ে থাকে রোহিত কোহলিরা। জোরালো গুঞ্জন, ভারতীয়দের গুডবুকে থাকলেই তো মিলে যায় আইপিএলে ভালো কন্ট্রাক্ট। আইসিসি কিংবা আম্পায়ারদের থেকে নানা অ্যাঙ্গেলে সুবিধা পেয়েও কেন 11 বছর ধরে শিরোপাহীন টিম ইন্ডিয়া? 2007-এ টি-20 বিশ্বকাপে জিত, 11তে ওডিআই ওয়ার্ল্ড কাপের রাজা, 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের সবশেষ আইসিসি শিরোপা। এবার কি কাটবে সেই আক্ষেপ? বৃহস্পতিবার শুরু ওদের সুপার 8 মিশন। সামনে ফারুকি, রাশিদ, নবী, নূরদের নিয়ে গড়া দুর্দান্ত বোলিং অ্যাটাক। কখনো বড় মঞ্চে ভারতকে ডিঙাতে না পারা আফগানরা কি বার্বাডোসে বাজিমাত করতে পারবে? রোহিতের 150, গ্রুপ স্টেজে 3 ইনিংসেই সিঙ্গেল ডিজিটে আউট কোহলি। ফারুকের ইনসুইং ডেলিভারি বিপদের কারণ হতে পারে টিম ইন্ডিয়ার টপ অর্ডারের জন্যে। দুই দলের স্পিন অ্যাটাকের মধ্যেই এই ম্যাচে আসল লড়াইটা হবে। আফগান শিবিরে লেগ স্পিনার, চায়নাম্যান, অফ স্পিনার সব ভ্যারিয়েশনই আছে। বার্বাডোসের পিচও হতে পারে স্পিন সহায়ক। কোনো অংশে পিছিয়ে নেই টিম ইন্ডিয়াও। তবে চ্যালেঞ্জে জিততে আকসার আর জাদেজার সঙ্গে একাদশে ফেরাতে হবে কুলদীপ যাদবকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন পেসার মোহাম্মদ সিরাজ। গ্রুপ পর্বে 3 জয়। শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে তাল হারায় আফগান ব্যাটাররা। সুপার 8-এ কঠিন মহারণে গুরবাজ, জাদরান, ওমর জাইদের জ্বলে ওঠার বিকল্প নাই। ছোট ফরম্যাটে দুই দলের 8 দেখায় 7 জয় ভারতের। এখনো জয়ের খাতাই খুলতে পারেনি আফগানিস্তান। বার্বাডোসে কি সেই বাঁধ ভাঙবে? আফগান জালেবিতে মিষ্টি মুখ করতে পারবে রাশিদরা? সাইফুল রূপক, ৭১। ভারতের কপালে আসলে কি আছে? কেমন শুরু হতে যাচ্ছে তাদের সুপার 8-এর যাত্রাটা? প্রথম রাউন্ডে অর্থাৎ বিশ্বকাপের প্রথম পর্বটাতে তারা দুর্দান্ত খেলেছে। ওদিকে আফগানিস্তান তাদেরকে শান্তিতে নিশ্চয়ই ঘুমোতে দিচ্ছে না। সেই জায়গাগুলোতে কারা ভারতের পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে আফগান জার্সিতে? কিংবা ডার্ক হর্স আফগানিস্তান কারা আসলে তাদের পক্ষ থেকে ভারতকে চরমভাবে দুশ্চিন্তায় ফেলতে পারে? সেই বিষয়গুলো নিয়ে পরিসংখ্যানের আলোকে এই পর্যায়ে আমরা একটু দেখে নিতে চাই। দর্শক, আমাদের সামনে প্রথমেই রয়েছে আজমতুল্লাহ ওমরজাই। এই ব্যাটসম্যান এবারের বিশ্বকাপে খুব ভালো করেছেন, বিষয়টা বলা যাবে না। 4 ম্যাচে 63 রান করেছেন এবং গড় তার 15.75। খুব হেলদি একটা ফিগার, সেটা আমরা বলতে পারবো না। কিন্তু বলে রাখা ভালো যে এবার কিন্তু ম্যাচটা ফিরে আসছে, বিশ্বকাপটা চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ এবং সেখানে উইকেটের কন্ডিশনে দেখে মনে হচ্ছে যে ভালো রান আসবে ব্যাটসম্যানদের কাছ থেকে, তাই বাড়তি প্রত্যাশা আসতেই পারে। এবং যখন এই ওমরজাইয়ের মতন ব্যাটসম্যান এরকম কন্ডিশনে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আফগানদের হয়ে তিনি দারুণ কিছু শট উপহার দিতে পারেন এবং বিশেষ করে ভারতীয় বোলারদের বিপক্ষে তিনি কিন্তু বেশ ভালো একটা পরিসংখ্যান নতুন করে তৈরি করতে পারেন। অর্থাৎ যে পরিসংখ্যানটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওমরজাইয়ের ক্ষেত্রে কিন্তু সেটা পরিবর্তন হয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের এই সুপার 8 পর্বে এসে। এরপরে আফগানিস্তানের বোলিংয়ের দিকে যদি তাকাই, তাদের বোলিং অ্যাটাকের নিঃসন্দেহে অন্যতম ভরসা হচ্ছেন রশিদ খান। রশিদ খান এর আগের যে আমরা অংশটা দেখেছি বিশ্বকাপে, যেটা যুক্তরাষ্ট্রে ছিল, সেখানে স্পিনারদের দাপট
বলতে আসলে তেমন কিছু ছিল না, কিন্তু তারপরেও কিন্তু রশিদ খান 4 ম্যাচ খেলে 6 উইকেট নিয়েছেন এবং আফগানদের হয়ে তিনি কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। অর্থাৎ রশিদ খান এখানেও একজন পারফর্মার। তার কাছ থেকে নিশ্চয়ই এবারের অংশটাতে, বিশ্বকাপের সুপার 8 পর্বটাতে কিন্তু আর একটু বাড়তি বিষয়গুলো রশিদ খানের কাছ থেকে তারা আশা করতেই পারে। এবং তার ইকোনমিটা আমরা দেখতে পাচ্ছি যে 6.18, এবং এই ইকোনমিতে বোলিং যদি তিনি কন্টিনিউ করতে পারেন তারপরেও কিন্তু ব্যাটারদের জন্য যথেষ্ট দুশ্চিন্তার কারণ হতে পারেন তিনি। ভারতের ক্ষেত্রে যদি আমরা তাদের ব্যাটিং লাইন আপটা দেখি এবং আফগানদের বিপক্ষে আমরা দেখেছি যে ঋষভ পান্ট বলতে গেলে একাই অনেকখানি টেনেছেন ভারতের ব্যাটিং লাইনকে। ব্যাটিং করাটা মোটেও সহজ কাজ ছিল না। পাকিস্তানের বিপক্ষে আমরা ভারতের ব্যাটিং দেখেছি, পাকিস্তান নিজেরাও আসলে শেষ পর্যন্ত একেবারেই লো স্কোরিং ম্যাচটা পরে ব্যাটিং করতে গিয়ে হেরেছে। সেই জায়গায় ঋষভ পান্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 ম্যাচে 96 রান করেছেন এবং প্রায় 50 গড়ে তিনি রান তুলেছেন। অর্থাৎ ঋষভ পান্ট বেশ ভালো ফর্মে রয়েছেন এবং এই জায়গা থেকে সামনের ম্যাচগুলোতেও নিশ্চয়ই ভাইটাল রোল তিনি প্লে করতে পারবেন পরবর্তী সুপার 8-এর ম্যাচগুলোতে, সেটা মোটামুটি প্রত্যাশা করা যায়, কারণ এই ফর্মটাকে তিনি কন্টিনিউ করে যেতে চাইবেন। এরপরে আরেকজন রয়েছেন রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার বিষয়টা বেশ এবারের বিশ্বকাপে ইন্টারেস্টিং। তিনি একজন হার্ড হিটার ব্যাটসম্যান এবং তিনি শেষের দিকে অর্থাৎ ফিনিশিং রোলটা তাকে দেওয়া হয় ব্যাটিং লাইন আপে, কিন্তু এবারের বিশ্বকাপে 3টা ম্যাচ যে ভারতের খেলেছেন সেখানে তিনি মাত্র একবারই কিন্তু ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। সেই একটা ম্যাচে তিনি 0 রানে আউট হয়েছেন, অর্থাৎ শূন্যের খাতাটাই আসলে তার বেশ লম্বা। এবং এই জায়গাটাতে আসলে রবীন্দ্র জাদেজা যখন তার কাছ থেকে যে একটা বিষয় চাইবে তার দল, তার যে রোলটা চাইবে তার দল, সেই জায়গা থেকে জাদেজা যদি ডেলিভারিটা করতে পারেন তাহলে কিন্তু ফিনিশিংটা একেবারে নিখুঁত হতে পারে এবং ভারত অনেক জায়গা দিয়ে উতরে যেতে পারেন এই রবীন্দ্র জাদেজার কল্যাণে। তবে এবারের বিশ্বকাপে এখনও তিনি পারফরমেন্সটা দেখাতে পারেননি। কোন পজিশনে রয়েছে তার ব্যাটিংটা এই ওয়ার্ল্ড কাপে কিন্তু এখনও পর্যন্ত বোঝা যায়নি। তো এই ছিল মোটামুটি ভারত এবং আফগানিস্তান ম্যাচটার ক্ষেত্রে কারা হতে পারেন, ভাইটাল রোল প্লে করতে পারেন কারা, এবং আগের অবস্থান কি তাদের, পরবর্তীতে তারা কি করতে পারেন সেই বিষয়ে একটা অ্যানালাইসিস। দর্শক, এই পরিসংখ্যানের বাইরেও আসলে অনেক ধরনের কথা থাকে। পরিসংখ্যানকে মিথ্যে করে দিয়ে আমরা সবসময় যেটা বলি যে এই পরিসংখ্যানকে পাশে সরিয়ে নতুন গল্প হয়তোবা কেউ রচনা করতে পারেন। সেরকমই গল্পগুলো আসলে আমরা এই পর্যায়ে জানার চেষ্টা করি কারা হতে পারেন আফগানিস্তান এবং ভারত ম্যাচের এক্স ফ্যাক্টর। আমাদের সামনে প্রথমে রয়েছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া আসলে যেই জায়গাটায় এই মুহূর্তে রয়েছেন, আইপিএলে খুব ভালো করতে পারেননি, বিশ্বকাপে ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেননি, কিন্তু আমরা জানি যে হার্দিক পান্ডিয়া কিন্তু বোলিংয়ের দিক থেকে এবারের বিশ্বকাপে বেশ ভালো করেছেন, ভালো একটা সাপোর্ট দিয়েছেন ভারতের বোলিং লাইন আপকে। সেই জায়গায় হার্দিক পান্ডিয়ার কাছ থেকে এবারের বিশ্বকাপে শুধুমাত্র বোলিং নয়, একই সঙ্গে ব্যাটিংটাও একটু ভালো চায় টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। এবং আমরা জানি যে টপ অর্ডারে বিরাট কোহলিকে একেবারে ওপেনিংয়ে পাঠানো হয়েছে যাতে একজন এক্সট্রা অলরাউন্ডার অ্যাকোমোডেট করা যায় ভারতের ব্যাটিং লাইন আপে। সেই জায়গা থেকে নিশ্চয়ই পান্ডিয়ার উপরে একটা বাড়তি ভরসা করা হচ্ছে এবং একই সঙ্গে তিনি দলের ভাইস ক্যাপ্টেন, তার কাছ থেকে যখন পারফরমেন্সটা আসবে তখন দলের বাকিরাও কিন্তু অনুমিত হবে। তো সেই জায়গা থেকে যদি ব্যাটিং এবং বোলিং দুই সাইডে তিনি পারফর্মটা করতে পারেন, ভারতের যে মিশনটা রয়েছে তারা তো নিশ্চয়ই বিশ্বকাপটা জিততেই এসেছে, সেই জায়গায় এই হার্দিক পান্ডিয়া একজন এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। এর পরবর্তীতে আমরা দেখে নিতে চাই দর্শক, এর পরবর্তীতে আফগানিস্তানের এক্স ফ্যাক্টর কে হতে পারেন। ইব্রাহিম জাদরানকে আমরা জানি যে তিনি এবারের ওয়ার্ল্ড কাপে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন আফগানিস্তানের হয়ে, দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে তার ব্যাটিংয়ের যে রান, এবং সেই জায়গায় তার যে ফর্মটা তিনি যদি কন্টিনিউ করতে পারেন, এবং আমরা যেটা বলছিলাম যে একেবারেই বিরুদ্ধ কন্ডিশন, ব্যাটিং ফ্রেন্ডলি কোনো উইকেট পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রে, সেই জায়গায় কিন্তু জাদরান বেশ ভালো ব্যাটিং করতে পেরেছেন বাকিদের তুলনায়, বাকি ব্যাটারদের তুলনায়। এবং সেই জায়গায় জাদরান যদি পরবর্তীতে তার এই ফর্মটা কন্টিনিউ করতে পারেন, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু রান করলেই হবে না, দ্রুত গতিতে রান তুলতে হবে, এবং সেই স্ট্রাইক রেটে যদি 150+ তিনি করতে পারেন, সেই জায়গায় তার কাছ থেকে সেই পারফরমেন্সটা আসলে আফগানিস্তানকে আমরা যে বলছি ডার্ক হর্স, সেই ডার্ক হর্স আলটিমেটলি আরও বড় কিছু হয়ে উঠবে এবারের বিশ্বকাপে, সেই প্রত্যাশাটা করা যায়। দর্শক, দেখে নিচ্ছিলাম আফগানিস্তান ভারত ম্যাচে কোন দুজন ক্রিকেটার হতে পারেন এক্স ফ্যাক্টর। আসলে কারা এক্স ফ্যাক্টর হবেন সেটা তো ম্যাচেই দেখা যাবে, সেই বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম। তবে এই পর্যায়ে আমরা একটু বাংলাদেশের দিকেও নজর দিতে চাই, তারাও খেলবে সুপার 8, তাদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই প্রসঙ্গ থাকছে এবারে।
অ্যান্টিগাতেও বৃষ্টির বাগড়া ভেস্তে গেল টাইগারদের সকালের সেশনের অনুশীলন। তবে বিকেলে সুযোগ পেতে টিম প্র্যাকটিসে নেমে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচের আগে উইকেট বুঝে নেওয়ার জন্য এটাই ছিল শেষ সুযোগ। ফ্লাডলাইটের আলোয় সবাই অনুশীলনে এলেও আসেননি নাজমুল শান্ত আর সাকিব আল হাসান। অ্যান্টিগা থেকে টিম টাইগার্সের আপডেট জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। নতুন ভেন্যু, নতুন মিশন, নতুন প্রার্থনা। বাংলাদেশ দল অ্যান্টিগায় পৌঁছে গেছে। পৌঁছার পর প্রথম দিনের অনুশীলনে দুইটা ভাগ ছিল আসলে, সকাল এবং সন্ধ্যা। সকালবেলা বৃষ্টির কারণে ভেস্তে গেছে প্র্যাকটিস, বিকেল বেলায় শুধুমাত্র প্র্যাকটিস সেশন, এবং সেটা অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। নবদিগন্তের পথে টাইগাররা, অর্থাৎ এখানে যদি বাংলাদেশ আসলে ভালো করতে পারে সেমিফাইনালের পথটা আসলে সহজ হয়ে যাবে। অ্যান্টিগায় দুইটা ম্যাচ, শক্তিশালী মাইটি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, দুইটা ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি প্রথম ম্যাচটায় কোনো কারণে জিতে যেতে পারে, বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে। সেই স্বপ্নটাও কিন্তু পুরো দলই দেখছে। এই ভেন্যুতে আসলে 4টা ম্যাচ হয়েছে যেখানে 3বারই পরে ব্যাট করা দল জিতেছে, সুতরাং টসটাও হয়তো বা একটা ভাইটাল রোল প্লে করতে পারে। সুপার 8-এর ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি ডমিনেট করতে হয়, তাদেরকে অবশ্যই নিজেদের সেরাটা দিতে হবে। অ্যান্টিগায় আসার পর বাংলাদেশ দলকে বেশ চনমনে মনে হচ্ছে, অনেক বেশি জার্নি করতে হচ্ছে আসলে এই বিশ্বকাপে। তারপরও সবার মধ্যে আসলে ওই যে বললাম ভালো করার তাড়না, সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট মনে হয়েছে, একেবারেই এক সুতোয় গাঁথা, এবং সবাই আসলে যে যার কাজটা খুব ভালোভাবে করার চেষ্টা করছেন, ঠিকঠাকভাবে করার চেষ্টা করছেন। এটাই আসলে বাংলাদেশকে সামনের দিকটায় এগিয়ে নিয়ে যাবে। অস্ট্রেলিয়াকে বাংলাদেশ এর আগে ঘরের মাঠে সিরিজ হারিয়েছিল, কিন্তু বিশ্ব মঞ্চে কিংবা আইসিসি ইভেন্টে কিন্তু এখনো পর্যন্ত হারাতে পারেনি। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত 4 ম্যাচের 4টাতেই জিতে আছে। শক্তিশালী দলকে পরাজয়ের স্বাদ যদি দিতে হয়, বাংলাদেশকে এই স্যার ভিভিয়ান রিচার্ডস ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দারুণ ক্রিকেট খেলতে হবে। এই পর্যন্ত বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে, অসম্ভব তো আর না। অসম্ভবকে সম্ভব করার জন্য আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। নাহিয়ান বিন জসিম, 71, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার দলটাই এমন, আইসিসি ইভেন্ট আসলেই তারা যেন সব অফ ফর্ম ভুলে ফর্মে ফিরে আসে এবং দল হয়ে খেলতে শুরু করে, এবং আলটিমেটলি তারা টপ পজিশন পর্যন্ত যায় বা যেতে চায় বা সেরকম সিচুয়েশন ক্রিয়েট করে। এই পর্যায়ে বাংলাদেশের বিপক্ষে তারা খেলবে। বাংলাদেশ আসলে তাদের বিপক্ষে কতটা আত্মবিশ্বাসী, কতটা তৈরি, তাদের আগের পারফরমেন্সগুলো কি বলছে, এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। আনোয়ারুল ইকবাল মিতু, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। আমরা আসলে দেখছিলাম, নাহিয়ান বিন জসিম জানাচ্ছিলেন যে দলের প্র্যাকটিস সেশন হচ্ছে, এবং এই মাঠটাতে অ্যান্টিগাতে আমরা দেখছি যে সাউথ আফ্রিকা বেশ ভালো ব্যাটিং করেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেই জায়গায় যখন ভালো ব্যাটিংয়ের প্রশ্নটা আসে, তখনই টাইগার সমর্থকদের ভেতর একটা শঙ্কা কাজ করে। সেই শঙ্কাটা কাটিয়ে উঠতে পেরেছে কতটা ব্যাটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ, যখন তারা সুপার 8 মিশন শুরুর দ্বার প্রান্তে? ধন্যবাদ, এবং 71-এর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন, সুপার 8-এ বাংলাদেশে কিন্তু হারাবার কিছুই নাই, এবং যে গ্রুপে বাংলাদেশ আছে সেই গ্রুপে একটা ম্যাচ জিততে পারলে কিন্তু আমাদের জন্য অনেক হবে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আমাদের নির্ভর হয়ে খেলাটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য, এবং প্রত্যেকটা গেম আমরা ভালো করি। কারণ দেখেন, আপনাদের সাথে এবং অন্যান্য মিডিয়ায় যে টক শো করেছি, বাংলাদেশ যে সুপার 8-এ উঠবে, প্রথম 2-3 খেলা আমরা এটা চিন্তাও করিনি, কিন্তু এখন কিন্তু আবার আমরা বলতে চাচ্ছি বা স্বপ্ন দেখাতে চাচ্ছি যে আমরা সেমিফাইনাল খেলবো কিংবা কাপ ফাইনালে চলে যাব। এইসব জিনিস যদি আমরা বাদ দিই তাহলে সবচেয়ে ভালো হবে। আমাদের মেইন টার্গেট হবে, দেখেন আমি স্ট্যাটিস্টিক্সে তেমন একটা বিশ্বাস করি না, প্রত্যেকটা গেম ইজ এ নিউ গেম। আপনি আগের গেমে 10 উইকেটে জিতলেও পরের গেমে কিন্তু হারতে পারেন, দ্যাট ইজ ক্রিকেট। এবং আমি বলছি না বাংলাদেশ কোনো মতেই জিতবে না, এটা কিন্তু আমি বলছি না। আমি বলতে চাচ্ছি যে আশার ফানুসটা আমরা আকাশের উপরে না উড়াই, আমরা ভালো করি, ভালো খেলি, এবং আমাদের যেটা এখন মেইন টার্গেট, আমাদের অফ ফর্মে যে ব্যাটসম্যান গুলো আছে তাদেরকে ফর্মে খুব দ্রুততার সাথে ফিরতে হবে, প্লাস যারা একটু ভালো খেলেছেন তাদের সেটা কন্টিনিউ করতে হবে। জিনিস হচ্ছে দুইটো, এবং আমাদের যে বোলিং ইউনিট এতদিন ভালো করেছে,
তারা যেন তাদের সেই ফর্মটা ধরে রাখে। আদারওয়াইজ আমাদের কিন্তু মানে খেলতে হবে দুটো এবং তিনটাই বড় দেশের সাথে। আমি বড় বলছি কারণ আফগানিস্তানের দেখবেন 5 থেকে 6 জন আইপিএল খেলে, কারণ আইপিএল এ দেখা যায় যে সারা বিশ্বের টপ প্লেয়াররাই খেলে। সেই ক্ষেত্রে আমাদের শুধু একজনই মোস্তাফিজুর রহমান এবার রিপ্রেজেন্ট নিঃসন্দেহে, করেছে। এবং স্পেশালি আফগানিস্তান দলটাকেই বলা হয় যে তারা টি-20-তে স্পেশালিস্ট। যে কোনো দলের বিপক্ষেই আসলে তারা একজন শক্তিশালী দল হিসেবে বিবেচনা করতে চান অনেকে। কিন্তু বাংলাদেশ দলের জায়গাটা এই মুহূর্তে যেটা আমরা বলছি যে অনেক ক্রিকেটার অফ ফর্মে রয়েছে, একেবারেই পারফর্ম করতে পারছেন না, এরকম হিসেব করতে গেলে নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলী অনিকের কথাটা আসে। বাকিরা অন অ্যান্ড অফ পারফর্ম করছেন। লিটন দাস হয়তো বা শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পেরেছেন, বাকিগুলোই ব্যাটিংয়ে করতে পারেননি। তানজিদ তামিমের কথা বলিস, তিনি হয়তো বা লাস্ট ম্যাচটাই খেলতে পারেননি, এর আগের ম্যাচে শুরুটা তিনি দুর্দান্ত করেছেন। অর্থাৎ একেবারে যে সবাই বা বেশিরভাগ ক্রিকেটার অফ ফর্মে, সেটা কি এই মুহূর্তে বলা যাচ্ছে কিনা? জি দেখেন, আসলে যেই টার্গেট নিয়ে আমাদের টিমটা যায় বা যে টার্গেট নিয়ে আমরা খেলতে নামি, আপনি যদি আউট গুলো শুধু দেখেন, আমি বাদ দিলাম ফর্মের কথাও বাদ দিলাম, ভালো খারাপ সব বাদ দিলাম, আপনি যদি তামিমের কথাই বলেন আর শান্তর কথা বলেন, যেই বাজে শট খেলে আউট হচ্ছে সেটাই তাদের হলো সবচেয়ে ব্যর্থতা। মানে আপনি অফ ফর্ম কখন বলবেন, ঠিক আছে আপনি রান করায় আছেন, কিন্তু আপনি নিজে নিজে উইকেট দিয়ে যাচ্ছেন। যেমন তামিম যে লাস্ট খেলাটাতে প্রথম বলে আপনার উইকেট ছেড়ে চলে এসে যে হিটটা করলেন, কোনো কি প্রয়োজন ছিল? এটা কি ফর্মের কিছু আসে যায়? এটা হলো আপনার মাথার বুদ্ধির ইস্যু। সেই বুদ্ধিটা যদি না থাকে, আপনি ফার্স্ট বল না দেখে আপনি কেন, আপনি যদি এমন হতো যে আপনি রানের চাপায় পড়ে আছেন, আপনি হিউজ রানের পাহাড়ের নিচে আছেন, আপনার অনেক স্কোর করতে হবে, এখানে একটু থামাতে চাই আনোয়ারুল ইকবাল মিতু। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এটা আসলে ফর্মের কোনো ইস্যু নয়, কিন্তু এরকম একজন ক্রিকেটার তিনি প্রথমবার মতো বিশ্বকাপ খেলতে গেছেন, সেটা একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে কিনা? হয়তোবা আমরা যদি তানজিদ তামিমকে জিজ্ঞাসা করি যে আপনি এই শটটা যে খেললেন সেটা কি উচিত হয়েছে কিনা, তিনি নিজেও হয়তো বলবেন যে আমার এটা উচিত হয়নি, কিন্তু সেই সময় সেটা তিনি খেলেছেন। এটা কি আসলে কোনো মেন্টাল প্রেশার থেকে হয় কিনা, বা এখানে আসলে অন্য কোনো ইস্যু কাজ করে কিনা? দেখেন, এটা তো বলা মুশকিল, কারণ দেখেন টেন্ডুলকার যখন প্রথম খেলতে গেছে ওনার বয়স ছিল 16। তো এইসব জিনিস বলে আমাদের প্রোটেকশন না দিয়ে আমার উচিত হবে, যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে সে কিন্তু একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। এখন সে বাচ্চা, কিছু বোঝে না, বা উনি ওরকম করেছেন, তাহলে তো এই টপিকস নিয়ে কথা বলাই যাবে না। জিনিসটা হচ্ছে এই, আপনি আমাদের দেশ আগে, দেশের জিনিসটা হচ্ছে আমরা কিন্তু অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আছি। এখন কিন্তু আমরা নামিবিয়া বা উগান্ডার মতো টিম না। সেই ক্ষেত্রে আপনি যখন প্লেয়ার তৈরি করবেন বা বাছাই করবেন, তাহলে এমন প্লেয়ার তো তাহলে নেওয়া উচিত না। ইয়েস, তামিম আমাদের ওয়ান অফ দ্য প্রডিজি এবং সে আমাদের ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ব্যাটসম্যান, সেটা নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি শর্ট সিলেকশন নিয়ে। এখন আপনি যদি বলেন যে উনি এটা ভুল করেছেন, তাহলে তো ভুল। এটাই তো অফ ফর্মের আরেকটা পয়েন্ট। আপনি দেখেন যে লিটন দাস লাস্ট খেলায় আগে যে খেলাটা সে আউট হয়েছে, দ্যাট ওয়াজ আ ব্রিলিয়ান্ট ক্যাচ, এবং সেটা কিন্তু আপনার ওয়ান অফ দ্য টপ 5 ক্যাচের একটা হবে আমার কাছে মনে হয়। তো এই জিনিসগুলো আমাদের তো এইটাই রেকটিফাই করতে হবে যে বাবা তুমি এই শটটা খেলো না। এই জিনিসটাই তো আপনার কোচ বা ম্যানেজার তাকে বুঝাবে বা বলবে। তো তার জন্যই তো খেলা। এবং আমরা কখনোই ক্রিকেটের মধ্যে কাউকে একজনকে তুলে এনে তাকে দোষী করতে চাচ্ছি না। নিঃসন্দেহে সেই জায়গা থেকে পরের ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে অ্যান্টিগাতে, এবং সেখানে বলা হচ্ছে যে পেসাররা, স্পিনাররা সমান সুযোগ পাবেন, ব্যাটসম্যানরাও সমান সুযোগ পাবেন, অর্থাৎ কমপ্লিট স্পোর্টিং একটা কন্ডিশন তৈরি করার চেষ্টা করা হবে সেখানে, সেটাই ধারণা পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। সেই জায়গায় বাংলাদেশের আসলে সেক্ষেত্রে ভাইটাল রোলটা প্লে করতে পারেন কারা? সেক্ষেত্রে কি অফ ফর্মে থাকা, বল হাতে অফ ফর্মে থাকা সাকিব আল হাসান জ্বলে উঠতে পারেন কিনা? দেখেন, আপনি কিছুক্ষণ আগে বললেন যারাই টসে জিতেছে তারাই কিন্তু ফিটিং নিয়েছে এবং তারাই কিন্তু জিতেছে। কারণ আমেরিকার উইকেট এখন ভুলে যেতে হবে। যেমন আজকের উদাহরণটাই দেই, সাউথ আফ্রিকা এক সময় এই যে প্রথম 2 ওভারে খুব কোণঠাসা ছিল, কিন্তু তারা এক পর্যায়ে কিন্তু 10-এর উপরে চলে গেছিল রান রেট। সেখান থেকে আবার আমেরিকা কিন্তু তাদেরকে টেনে 9 প্রায় 9.326 এ নিয়ে এসেছিল। আবার দেখেন তারা কিন্তু 190 অলমোস্ট 200 রান কিন্তু স্কোর করেছে। সুতরাং
আপনার ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট এই আপনার ওয়েস্ট ইন্ডিজের পিচে, এবং সেখানেই যেহেতু আমরা মার খাচ্ছি বারবার, সেই জায়গাটাই আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি যে আমাদের জিততে গেলে বোলিং ইউনিট আগের মতোই বল করতে হবে, যেটা এরা করে এসছে। এক্সট্রাঅর্ডিনারি কিছু করার বা দেখানোর প্রয়োজন নাই, এবং বাট ব্যাটসম্যান আমাদের 6 জনকেই কিন্তু খেলতে হবে এবং if you want নিজের to win স্বাভাবিক against যে খেলাটা Australia। রয়েছে এবং সেই স্বাভাবিক খেলা অস্ট্রেলিয়া- নিজেদের যে ক্যালিবারটা রয়েছে সেটা আসলে প্রদর্শন করতে হবে, ভুলের সংখ্যাটা কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে হয়তোবা একটু চ্যালেঞ্জ হয়তোবা শক্তিশালী প্রতিপক্ষকেও আমরা জানাতে পারি। আমরা আসলে প্রত্যাশা করতে চাই বাংলাদেশ সেটা করতে পারুক। শুভকামনা থাকছে বাংলাদেশ দলের জন্য। আনোয়ারুল ইকবাল মিতু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, প্রিয় বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতুর সঙ্গে আলোচনা হচ্ছিল বাংলাদেশ দলের বর্তমান ফর্ম নিয়ে, কারা আসলে ভাইটাল রোল প্লে করতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাতে বা সুপার 8-এর এই পর্বটাতে, সেসব প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম এতক্ষণ। দর্শক, এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপের নতুন নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।